অপারেশন থিয়েটারের পাশাপাশি বেডে শুয়ে রয়েছে প্রিয়ন্তী আর কাইফা। একটা সরু নলের মাধ্যমে কাইফার শরীরের রঞ্জক পদার্থটা প্রবেশ করছে প্রিয়ন্তীর রক্তশূন্য দেহটাতে। কাইফা ঘাড় বাঁকিয়ে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অক্সিজেন মাস্ক জড়ানো প্রিয়ন্তীর ফ্যাকাশে মুখটার দিকে। তার চোখ জোড়া প্রিয়ন্তীর মুখে তাক করা থাকলেও তার এক হাত জড়িয়ে রেখে প্রিয়ন্তীর সূচ ফুটানো নিস্তেজ হাতটাকে। এই হাতটা ধরেই তো সে সকালে বিদায় নিয়ে এসেছিল প্রিয়ন্তীর থেকে। সে যদি জানতো তার আসার পর এমন কিছু ঘটবে তাহলে কি সে আসতো নাকি? ঠিকই ঘন্টার পর ঘন্টা ঘাপটি মেরে বসে থাকতো প্রিয়ন্তীর পাশে, আর প্রিয়ন্তীকেও তার পাশে বসিয়ে রাখতো চুপটি করে। এক চুলও নড়তে দিত না তার পাশ থেকে। ঠিক এইভাবেই তার হাতখানা চেপে ধরে রাখতো শক্ত করে। কাইফার এই আকাশ কুসুম চিন্তাভাবনার মাঝে একজন নার্স এসে ফট করে তার হাত থেকে নলটা খুলে নেয়। কাইফা হকচকিয়ে তাকায়, চিহ্নিত কণ্ঠে তাড়াহুড়ায় বলে, আরে আরে, খুলছেন কেন? রক্ত দেওয়া কি শেষ নাকি? এখনো তো এক ব্যাগও হয়নি। নার্সটি বেরিয়ে যেতেই কাইফা ধীর গতিতে উঠে বসে। সহসাই তার মাথাটা চক্কর দিয়ে ওঠে প্রবল দুর্বলতায়, যার দরুন সে এক হাতে মাথাটা চেপে ধরে। নিজেকে সামলে নিয়ে বেড থেকে নেমে দুপা এগিয়ে যেতেই থমকে দাঁড়ালো আনমনে। কাইফা পিছু ফিরে তাকায়, প্রিয়ন্তীর দিকে তাকিয়ে পুনরায় এক পা দুপা করে এগিয়ে এসে স্থির হয় প্রিয়ন্তীর মুখোমুখি। প্রিয়ন্তীর গায়ে হসপিটালের নীল গাউন জড়ানো, সেই সাথে মাথায় পেঁচিয়ে রেখেছে একটা নীল রঙা টুপি। কাইফা ঝুঁকে দাঁড়ায়, দু হাতে প্রিয়ন্তীর সূচ ফুটানো হাতটা চেপে ধরে ক্ষীণস্বরে বলে, প্রিয়, তুই এত বোকা কেন? কোনো কিছু যাচাই বাছাই না করে বাবা নামক ব্যক্তিটার কাছে ছুটে গেলি? তুই কি তোর বাবাকে চিনিস? তার চেহারা মনে আছে তোর? লাস্ট কবে দেখেছিস তাকে বলতো? কাইফা থামে, প্রিয়ন্তীর থেকে কোনো উত্তর না পেয়ে আরও কিছুটা ঝুঁকে হিসিয়ে বলে, তবে একটা ভালো দিক কি জানিস? এই ব্যক্তিটাই বারবার তোকে আর আমাকে মিলিয়ে দিচ্ছে। আজ তোর শরীরে আমার রক্ত প্রবেশ করলো। এই রক্তের মিলটা যেমন একদিন তোর থেকে সব কিছু কেড়ে নিয়েছিল, আবার এই রক্তের মিলটাই আজ তোকে সব কিছু ফিরিয়ে দিল। আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও রক্তের মিলটা কিভাবে হয়ে গেল বলতো? এটা কি কাকতালীয় নাকি নিয়তি? কিসের নিয়তির কথা বলছো তুমি? কাইফা চুকিয়ে যায়। নিজেকে স্বাভাবিক করে পিছু ফিরতেই তার চোখাচোখি হয় শায়লা রশিদের সাথে, যে তারই দিকে তাকিয়ে আছে ভ্রুকুচকে। তার চোখ জোড়া হয়তো কোনো কিছুর উত্তর খুঁজছে, নয়তো তার সামনে দাঁড়িয়ে থাকা ভীত কাইফাকে সন্দেহ করছে প্রবলভাবে। কাইফা তড়িঘড়ি এগিয়ে যায়, মাথার ওড়নাটা ঠিক করে পালিয়ে যেতে চাইলে পুনরায় তার পা জোড়া থেমে যায় প্রশ্নের বাণী। তোমার সাথে আসা মহিলাটি কি সত্যি তোমার মা? তার নাম মিসেস কাইসার কাইনাত আহমেদ। বেশভূষা দেখে তো এমন কিছু মনে হচ্ছে না। নাকি তুমি এই পরিবারের থেকে কিছু লুকাচ্ছ? কাইফা পুনরায় ভীত হয়, ধরা পড়ার ভয়ে এক ছুটে পালিয়ে যায় বদ্ধ ঘরটার বাইরে। সে একবার পিছু ফিরলে হয়তো দেখতে পেত শায়লা রশিদের মুখের সেই রহস্যময় হাসি, যেই হাসিটা তারই কর্মকাণ্ডে বিস্তর হয়ে ফুটে উঠেছে ধুরন্ধর মহিলাটির মুখে। করিডোরের শেষ প্রান্তে এসে স্থির হয়ে দাঁড়ায় কাইফা, বুকে হাত রেখে বার কয়েক শ্বাস টানতেই বুঝতে পারে ভয়ে তার বুকখানা উঠানামা করছে দুরু দুরু করে। সেই সাথে শরীরটাও যেন ভার ছেড়ে দিতে চাইছে প্রচণ্ড দুর্বলতায়। কাইফা এগিয়ে যায়। এই দিকটা জনমানব শূন্য হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে গায়ের সম্পূর্ণ ভার ছেড়ে দেয় স্টিলের চেয়ারটাতে। মাথাটা পেছন দিকে এলিয়ে দিয়ে ক্লান্ত চোখ জোড়া বন্ধ করতেই তার কাঁধে হাত রাখে আলিয়া বেগম, যে মহিলাটি একটু আগেই তার সাথে এসেছিল তার মায়ের পরিচয়। কাইফা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই স্পর্শটা তার পরিচিত, যার দরুন চোখ জোড়া বন্ধ রেখে এই ধীর কণ্ঠে বলে, আমি ঠিক আছি মানি। মাম্মিকে কল দিয়ে বলে দাও চিন্তা না করতে। আর এটাও বলে দিও, প্রিয়র জ্ঞান না ফেরা পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। আলিয়া বেগমের কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে কাইফার ভ্রুজোড়া কুঁচকে আসে, যার দরুন তড়াক করে চোখ মেলে পিছু ফিরতেই তার চোখাচোখি হয় প্রান্তের সাথে, যে তাদের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে ভ্রু কুঁচকে। কাইফার বুকটা ছলাৎ করে ওঠে। চোখ ঘুরিয়ে আলিয়া বেগমের দিকে তাকাতে দেখতে পায় তার মুখটাও চুপসে আছে ভয়ে। কাইফা বোকা হাসে, মনে সাহস সঞ্চার করে তেজি কণ্ঠে বলে, আঙ্কেল, আপনি এত অশুভ কেন? আপনার বুঝি চোরের মতো অন্যের কথা শোনার অভ্যাস আছে? হুম হুম, ছ্যা, আপনাকে তো পুলিশে দেওয়া উচিত।
প্রান্ত ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। ধীর পায়ে এগিয়ে আসতে সেখান থেকে কেটে পড়ে আলিয়া বেগম। আলিয়া বেগমকে চলে যেতে দেখে ফট করে কাইফার পাশের সিটে বসে পড়ে প্রান্ত। কাইফা চোখ বড় বড় করে তাকায়। কাইফা ভ্যাবাচাকা খায়। চোখ পিটপিট করে তাকাতেই মাথা নিচু করে হাসে প্রান্ত। তবে নিজেকে ধাতস্থ করে সহসায় ডাবের স্ট্রটা মুখে পুরে দেয় কাইফার। কাইফা চোখ মুখ কুঁচকে ফেলে। আঙ্কেল, এখন তো ডাবওয়ালা কেন, ডাব গাছও ঘুমিয়ে, তাহলে এত রাতে ডাব পেলেন কোথায়? প্রান্ত আহাম্মকের মতো তাকিয়ে থাকে। ডাব গাছও যে ঘুমিয়ে থাকতে পারে সেটা হয়তো এই মাথা মোটা মেয়েটাকে না দেখলে জানতেই পারতো না, যার দরুন ধীর গতিতে উঠে খালি ডাবটা স্ট্রটা বিনে ফেলে কিছুটা ঝুঁকে দাঁড়ায় কাইফার দিকে। ঘড়িতে রাত ৩টা। হসপিটালের করিডোরে বিরাজ করছে নিশীথের থমথমে নিস্তব্ধতা। প্রিয়ন্তীকে কেবিনে শিফট করা হয়েছে আরও ঘন্টা দুয়েক আগেই। প্রিয়ন্তীকে কেবিনে শিফট করা মাত্রই সেই কেবিনে হুড়মুড়িয়ে প্রবেশ করে তার ৩ মামা নব, নওশেদ ও নূর চৌধুরী। দীর্ঘক্ষণ তার একই ভঙ্গিতে প্রিয়ন্তীর নিস্তেজ হাতটা আঁকড়ে ঠায় বসে রয় প্রিয়ন্তীর মাথার ধারে। তাদের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিল চৌধুরী ভিলার বাকি সদস্যগণ। রাতের গভীরতা বাড়ার দরুন নার্সদের আদেশে তাদের বেরিয়ে আসতে হয় প্রিয়ন্তীর কেবিন থেকে। সেই কথার প্রেক্ষিতে কেউ টু শব্দ করেনি, বরং প্রিয়ন্তী এখন সংখ্যামুক্ত হওয়ায় তার মামারাও বাধ্য ছেলের মতো বেরিয়ে এসে জায়গা দখল করে করিডোরে বিরাজ করা স্টিলের বেঞ্চগুলোতে। সকলে একে একে প্রিয়ন্তীর কেবিনে প্রবেশ করলে কেবিনের বাহিরে মাথা নিচু করে মূর্তির ন্যায় বসেছিল সৌহার্দ্য। যেন সে কোনো শক্তি সঞ্চার করছে অথবা আত্মাকে শান্ত করছে তার বাবুনির মৃত্যুর সংখ্যা কাটায়। তার শরীরে তখনও বিরাজ করছিল মাটি আর আবর্জনার দুর্গন্ধ। সৌহার্দ্য উঠে দাঁড়ায়। তপ্ত নিঃশ্বাস ছেড়ে আশেপাশে চোখ বুলাতে দেখতে পায় তার থেকে দূরের বেঞ্চগুলোতে একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে তলিয়ে রয়েছে বাড়ির সদস্যগণ। হয়তো সারাদিনের ক্লান্তি তাদের জাপটে ধরেছে, যার দরুন প্রিয়ন্তীর মৃত্যু সংখ্যা কাটার খবর পেতে সকলে পাড়ি জমিয়েছে ঘুমের রাজ্যে। সেই সাথে রাহিলা বেগমও রয়েছে আশঙ্কা মুক্ত। সৌহার্দ্য উঠে আসে, ধীর গতিতে হেঁটে গিয়ে স্থির হয় 506 নম্বর রুমটাতে, যেখানে রাহিলা বেগমের পাশাপাশি কেবিনটায় রাখা হয়েছে প্রিয়ন্তীকে। সৌহার্দ্য বার কয়েক শ্বাস টেনে নেয়। নিজেকে ধাতস্থ করে কাচের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করতেই তার চোখ ধাঁধিয়ে আসে মৃত্যু নীল রঙা আলোক রশ্মিতে। সবশেষে শান্ত দৃষ্টি তাক করে প্রিয়ন্তীর অক্সিজেন মাস্ক জড়ানো মুখটায়। কেবিনে বিরাজ করা নীল আলোয় প্রিয়ন্তীর মুখটাও খানিকটা নীল বর্ণ ধারণ করেছে। সৌহার্দ্য এগিয়ে যায়, প্রিয়ন্তীর ফ্যাকাশে মুখটার উপর চোখ জোড়া স্থির রেখে ধীর গতিতে বসে পড়ে স্টিলের টুলটাতে, যেখানে তার সামনেই পড়ে রয়েছে প্রিয়ন্তীর ব্যান্ডেজ মোড়ানো হাতটা। সৌহার্দ্য মৃদু হাসে। প্রিয়ন্তীর ব্যান্ডেজ মোড়ানো হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে পুনরায় সাফেদ রঙা ব্যান্ডেজটার উপর অজস্র চুমু খেতে থাকে আলতো স্পর্শে। চুমু খাওয়া অবস্থাতেই আনমনে তার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সৌহার্দ্য তড়িঘড়ি সেটা মুছে নেয়। প্রিয়ন্তীর দিকে কিছুটা ঝুঁকে বসে তার অক্সিজেন জড়ানো মুখটার দিকে তাকিয়ে হিসিয়ে বলে, প্রিয়, আই হেট ইউ মোর দেন এভরিথিং। তুই আমার ভালোবাসা ডিজার্ভই করিস না, পাষাণ্ড মেয়ে। সৌহার্দ্য থামে। তার মনে হচ্ছে প্রিয়ন্তী তার কথা বিশ্বাস করছে না, যার দরুন অক্সিজেন জড়ানো মাস্কের ভেতর থেকে খিলখিলিয়ে হাসছে। সৌহার্দ্য আরও কিছুটা ঝুঁকে বসে। এক হাতে প্রিয়ন্তীর ব্যান্ডেজ জড়ানো হাতটা নিজের বুকের বাঁ পাশে ঠেকিয়ে নিজের আরেক হাত রাখে প্রিয়ন্তীর নীল ক্যাপ জড়ানো মাথায়। তাদের মধ্যে দূরত্ব কমে এসেছে। সৌহার্দ্য তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে প্রিয়ন্তীর অক্সিজেন জড়ানো মুখটায়। সৌহার্দ্য সেই মুখটার দিকে তাকাতেই পুনরায় হিসিয়ে বলে, বিশ্বাস হচ্ছে না? এই দেখ আমার হৃদস্পন্দনও বলছে সে তোকে ঘৃণা করে, প্রচন্ড ঘৃণা করে। বুঝতে পারছিস এই অশান্ত হৃদস্পন্দনের অব্যক্ত কথাগুলো? হেমে কথা বলছিস না কেন? বল, বুঝতে পারছিস? আমার কাছে আসলে কি তুই বোবা হয়ে যাস? চোখে চোখ রেখে একটু কথা বলতে পারিস না? তুই আসলেই একটা পাষণ্ড মেয়ে, আমার নির্দয় অর্ধাঙ্গিনী। প্রিয়ন্তী তখনও নিশ্চুপ। এত অভিযোগ অভিমানেও সে চুপটি করে শুয়ে রয় সাফেদ রঙা বেডে, যেখানে তার পাশেই মনিটরে তার হৃদস্পন্দনের গতি ওঠানামা করছে। হয়তো সেই হৃদস্পন্দনের টিপ টিপ শব্দ সৌহার্দ্যকে জানান দিচ্ছে, আপনার হৃদয় স্পন্দনের অব্যক্ত কথাগুলো বুঝতে না পারলেও এটা ঠিকই বুঝতে পেরেছি আপনার হৃদয় স্পন্দনটা টিকে রয়েছে আমার হৃদয় স্পন্দনের গতিতে।
এই যে দেখুন, সেটা কেমন পাল্লা দিয়ে বাড়ছে আমার সংস্পর্শে। বুঝলেন? এভাবে ভালোবাসতে হয় না। হয়তো দেখবেন এই হৃদস্পন্দনটাই একদিন আমার অবর্তমানে ফাঁকি দেবে আপনার হৃৎপিণ্ড থেকে। সোহার্দের সকল কর্মকাণ্ড দরজার বাহির থেকে দৃঢ়তার সহিত পর্যবেক্ষণ করছে সায়ান। তার চোখে মুখে ফুটে রয়েছে অসহায়ত্ব। এই যে এতগুলো মানুষের ভিড়ে আজ সবচেয়ে অসহায় ব্যক্তিটি হচ্ছে সে এতক্ষণ নিজেকে কন্ট্রোল রাখতে পারলেও আর যেন পারছে না। তার অবাধ্য অনুভূতিগুলো প্রিয়ন্তীকে ছুতে চায়, যার দরুন ছুটে এসে কাঁপা কাঁপা হাতটা রাখে কাচের দরজার উপর। সহসাই সেই হাতটা কাচের উপর ভেসে থাকা প্রিয়ন্তীর মাস্ক জড়ানো মুখটা স্পর্শ করে। সায়ান চোখ বুজে নেয় আবেশে। লম্বা একটা শ্বাস টেনে প্রিয়ন্তীর অস্তিত্বের ছোঁয়া পেতে চায়, কিন্তু সে পাচ্ছে না। পাবেই বা কী করে? তার পুতুলি যে শুয়ে আছে দরজার ওপাশটায়। তার বুক ভারী হয়ে আসে। তার বুকে তার পুতুলির জন্য এক সমুদ্র প্রেম থাকলেও তাকে ছোঁয়ার যেন বিন্দুমাত্র অধিকার নেই তার। সায়ানের ইচ্ছে করছে ছুটে যেতে, সোহার্দের ধাক্কা মেরে সরিয়ে দিতে, তার পুতুলিকে লুকিয়ে ফেলতে নিজের বুকের মধ্যিখানে। ওই লোকটা কি সুন্দর করে পুতুলিকে কিনে নিল বিয়ে নামক পবিত্র বন্ধনে। সায়ান মৃদু হাসে। কোনো এক অজানা কারণে সহসাই তার মুখে এক হিংস্র হাসি ফুটে ওঠে। সায়ান মৃদু হাসে, পকেট হাতড়িয়ে প্রিয়ন্তীর দুলটা বের করে সেটায় একটা গভীর চুমু খায়। চোখ জোড়া সেই দুলটা স্থির করে মিহি সুরে গেয়ে ওঠে, মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সায়ানের গানে ঘুম হালকা হয়ে আসে সারার। সহসাই মিহির কাঁধ থেকে মাথা উঁচিয়ে চোখ পিটপিট করে তাকাতেই তার চোখ জোড়া স্থির হয় ক্ষীণ আলোয় সায়ানের মুখটার উপর, যেখানে তার মুখের উপর তাক করা ঝুমকোটা জলজল করছে। সারা ফুপিয়ে ওঠে। পুনরায় বুকে হাত বেঁধে মিহির কাঁধে মাথা এলিয়ে দিয়ে অশ্রু বিসর্জন দিতে দিতে শুনতে থাকে তার বন্যামুখ অন্যের প্রেমে বুঁদ হয়ে থাকা মানুষটির অনুভূতির কথা। তবে সায়ানের গানের মাঝেই সকলের অগোচরে প্রত্যেকটা মানুষের ঘুমের সুযোগ নিয়ে প্রিয়ন্তীর কেবিনে প্রবেশ করে একজন ছায়া মানবী, যার চোখ মুখে ফুটে রয়েছে নির্লিপ্ততা। সে এগিয়ে যায়, সৌহার্দ্যকে প্রিয়ন্তীর এক হাত জড়িয়ে ঘুমাতে দেখে নিজেও এক হাত ডুবিয়ে দেয় সৌহার্দ্যের চুলে। প্রিয়ন্তীর নিস্তেজ মুখটার দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, ওয়েলকাম ব্যাক মাই ওয়ান অ্যান্ড অনলি ডটার ইন ল। তোর সাথে আমার এখনো অনেক হিসেব বাকি। রেডি ফর এভরিথিং। ঘড়িতে সকাল 6টা। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে আছে চারপাশ। প্রিয়ন্তী বসে রয়েছে পদার্থবিজ্ঞান বই কোলে। জানালা দিয়ে আসা ভোরের শীতল বাতাসে তার ছোট্ট দেহখানা বারবার কেঁপে কেঁপে উঠছে। প্রিয়ন্তী আনমনেই মাথায় পেঁচানো ওড়নাটা গায়ে আরেকটু ভালোভাবে জড়িয়ে নিয়ে বালিশে পিঠ ঠেকিয়ে বসে। সে নামাজ শেষে বই নিয়ে বসেছে, প্রায় আধা ঘন্টা হতে চলল। এতক্ষণ যাবৎ বই নিয়ে বসে থাকলেও কোনো পড়াই যেন তার মাথায় ঢুকছে না। মনে হচ্ছে মাথা থেকে সব পড়া কেমন বিলুপ্ত হয়ে গিয়েছে ডাইনোসরের মতন। যেখানে বইয়ের সকল ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়বস্তু তার নখদর্পণে ছিল, সেখানে নিউটনের সূত্রের মতো সহজ সূত্রগুলোতে তালগোল পাকিয়ে ফেলছে বারংবার। প্রিয়ন্তী বিরক্ত হয়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলে, প্রিয়, তুই এত মাথা মোটা কবে হলি বলতো? তোর তো শুধুমাত্র হাতের রগটাই কেটেছে, মাথার তার তো আর কেটে যায়নি। এতটুকুতেই সব পড়া ভুলে খেয়ে বসে আছিস। ছ্যাঃ, প্রান্ত ভাই শুনলে নিশ্চিত তোকে ব্রেনের ডক্টরের কাছে নিয়ে যাবে আর হায় হুতাশ করে বলবে, ডাক্তার সাহেব দেখুন তো, ওর ব্রেইনের কোনো ফিউজটা নষ্ট হয়ে গিয়েছে, সেটাকে এক্ষুনি সারিয়ে দিন। যত টাকা লাগে আমি দিব, প্রয়োজন হলে নিজের কিডনি বিক্রি করে টাকা দিব, তবু এটাকে জলদি ঠিক করুন প্লিজ। ওর ব্রেইনের সাথে আমার মান সম্মানও জড়িত। ও পরীক্ষায় ফেল করলে আমার চকচকে ফকফকে মান সম্মানটাও তৎক্ষণাৎ ড্রেনের পানিতে ডুবে মৃত্যুবরণ করবে। তখন ওই পচা দুর্গন্ধযুক্ত মৃত মুখটা সমাজে দেখাবো কী করে?
এগুলো ভাবতে ভাবতে প্রিয়ন্তী ফিক করে হেসে ফেলে। প্রান্ত ভাইয়ের এই বাচ্চামিগুলোই তার পছন্দ। দেখা যাবে প্রিয়ন্তী যদি সত্যি ফেল করে বসে তাহলে প্রান্ত ভাই হয়তো সত্যি সত্যি মান সম্মান খোয়ানোর লজ্জায় 1 মাস নিজেকে ঘরবন্দি করে রেখেছে, নয়তো মুখে মাস্ক লাগিয়ে চলাফেরা করছে। মা, জেগে আছো? ভেতরে আসতে পারি? পরিচিত কণ্ঠস্বরটা কানে পৌঁছাতেই ভাবনাচ্যুত হয় প্রিয়ন্তীর। সহসায় ঘাড় উঁচিয়ে দরজার দিকে উকি দিতে দেখতে পায় পর্দার আড়ালে সাদা পাজামা পরিহিত দুটো পা থমকে রয়েছে। প্রিয়ন্তীর মুখে হাসি ফুটে ওঠে। সে জানে পা দুটো কার, যার দরুন সে নিজেও ওই একই ভঙ্গিতে বলে ওঠে, তুমি ভেতরে আসতে পারো মামা, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তোমার 1 মা নামাজরত অবস্থায় থাকলেও আরেক মা সম্পূর্ণ ফ্রি আছে, সে তোমায় অনুমতি দিয়েছে ভেতরে আসার। আরেক মা। কথাটায় মুখে হাসি ফুটে ওঠে মধ্যবয়স্ক লোকটির, যার দরুন অনুমতি পেতেই হাসি হাসি মুখে রাহিলা বেগমের ঘরে প্রবেশ করেন নওশেদ চৌধুরী। সহসাই তার চোখজোড়া নিবদ্ধ হয় কালো ওড়নায় আবৃত প্রিয়ন্তীর হাসি ফুটে থাকা ফর্সা মুখখানার উপর। নওশেদ চৌধুরী মুগ্ধ হয়ে দেখেন, যেখানে বাড়ির অন্যান্য মেয়েরা ঘুমে বিভোর সেখানে তার এই মেয়েটা ঠিকই উঠে পড়েছে। নামাজ আদায় করে বই নিয়েও বসে পড়েছে সকলের অগোচরে। নওশেদ চৌধুরী ভেবে পায় না মেয়েটি এতটা মুগ্ধতা কিভাবে ছড়াতে পারে। বাচ্চা মেয়েটির চলন বলন সব কিছুই যেন বাকি মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা। তার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে তার পবিত্রতা। ওই যে মাথায় পেঁচিয়ে রাখা কালো ওড়নাটা, যেটা তাকে সকলের থেকে অনন্য করে তোলে। নওশেদ চৌধুরী তপ্ত শ্বাস ছাড়েন। মাঝে মধ্যে তার বেশ গর্ববোধ হয়, এই পর্দাশীল অনন্য মেয়েটাই যে তার পুত্রবধূ। তার দুর্বলতার আরেকটা অংশ। তৎক্ষণাৎ হাঁচির মৃদু শব্দে ঘোর কাটে নওশেদ চৌধুরীর। প্রিয়ন্তীকে ওড়নায় নাক মুছতে দেখে তড়িঘড়ি দৌড়ে গিয়ে বসে পড়ে প্রিয়ন্তীর মুখোমুখি। প্রিয়ন্তীর গাল কপাল হাতড়িয়ে নিজের গায়ে জড়ানো শালটা প্রিয়ন্তীর গায়ে জড়িয়ে দিতে দিতে উৎকণ্ঠা নিয়ে বলে, প্রিয়, তুমি এত অবাধ্য কেন আম্মু? তোমাকে কতবার নিষেধ করেছি এভাবে সকাল সকাল বই নিয়ে বসবে না, ঠান্ডা লেগে যাবে তো। বড় ভাইজান দেখলে কিন্তু খুব রেগে যাবেন। এত বড় একটা বিপদ কেটেছে, এখনো 3টে দিনও পার হয়নি। আগে সুস্থ হয়ে নাও, পড়াশোনা পরেও করা যাবে। মামার আদর মাখা শাসনে প্রিয়ন্তীর চোখে অশ্রু ভর করে। তার মামারা তাকে কত ভালোবাসে, অথচ সে কোনো কিছু যাচাই বাছাই না করেই একটা চিঠি পেয়ে ছুটে গিয়েছিল তার বাবার খোঁজে। এতটা বোকা কবে হলো সে? তার জন্য বাড়ির সকলকে কত কি পোহাতে হয়েছে কে জানে। সকলে নিশ্চয়ই তার উপর ভীষণ বিরক্ত। তার জন্যই তো সকলকে হসপিটালে ছোটাছুটি করতে হয়েছে, এমনকি হসপিটালে রাতও কাটাতে হয়েছে অনিদ্রায়। প্রিয়ন্তীর ভাবনার মাঝে নওশেদ চৌধুরী প্রিয়ন্তীর মাথা চেপে ধরে ফু দিতে থাকেন। প্রিয়ন্তী চোখ বুজে নেয়। তার দুর্ঘটনার পর থেকে এটাই তার মেজ মামার রোজকার কাজে পরিণত হয়েছে। প্রতিদিন সকালে নামাজ আদায় করে চলে আসবে প্রিয়ন্তীর কাছে। প্রিয়ন্তীর সকল বালা মুসিবত কাটানোর জন্য দোয়া দুরুদ পড়ে মাথায় ফু দিয়ে প্রস্থান করবে নিঃশব্দে। তার বাকি 2 মামাও কোনো অংশে কম নয়। সে কি খাবে না খাবে, ওষুধের সময় হয়েছে কিনা, নিয়ম করে ওষুধ খাচ্ছে কিনা, এইসব নিয়েই হইচই বাঁধিয়ে রাখবে সারাদিন। তার মামাদের এত এত ভালোবাসার কথা মনে পড়তে প্রিয়ন্তীর চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। প্রিয়ন্তী তড়িঘড়ি হাতের উল্টো পিঠ দিয়ে সে অশ্রুটুকু মুছে তার পাশে রাখা শালটা নওশেদ চৌধুরীর গায়ে জড়িয়ে দিতে দিতে আহ্লাদি কণ্ঠে বলে, তুমিও এটা জড়িয়ে নাও দেখি, ঠান্ডা লাগছে না? পরে জ্বর বাঁধিয়ে বসলে তোমার ওই বুড়ি মাটাও আমাকে বকবে, তখন ভালো লাগবে তোমার। নওশেদ চৌধুরী নিষ্পলক তাকিয়ে থাকেন। এক মায়ের কাছে আরেক মায়ের নালিশ শুনে কিছুটা মুচকিও হাসেন। তবে মামার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে প্রিয়ন্তী দোকানে হাত রেখে অপরাধী কণ্ঠে বলে, মামা আমি খুব সরি, এই দেখো কানে ধরছি, এবারের মতো মাফ করে দাও, আর হবে না এমনটা, প্রমিস। আর যদি কখনো এমনটা করি তাহলে একদম হাত পা ভেঙে ঘরে বসিয়ে রেখো, নয়তো ছোটবেলার মতো মেলায় বেচে দেওয়ার ভয় দেখিও। দেখো কেমন হারিয়ে যাওয়ার ভয়ে গুটিসুটি মেরে খাটের তলে লুকিয়ে থাকি। প্রিয়ন্তীর বাচ্চা সুলভ কথায় নওশেদ চৌধুরী ঘর কাঁপিয়ে হেসে ওঠেন। প্রিয়ন্তী মুগ্ধ হয়ে শুনতে থাকে সে হাসির শব্দ। কি জীবন্ত আর প্রাণবন্ত সেই হাসি।
তখনই জায়নামাজ ভাঁজ করতে করতে তাদের দিকে এগিয়ে আসেন রাহেলা বেগম। তার নামাজ শেষ হয়েছে অনেক আগে। সে এতক্ষণ যাবৎ বসে বসে দোয়া দুরুদ পাঠ করছিলেন আর চোখে মামা ভাগ্নির খুনসুটি দেখছিলেন, যার দরুন এগিয়ে এসে নওশেদ চৌধুরীর ন্যায় তিনিও প্রিয়ন্তীর মাথায় ফু দিয়ে বসে পড়েন প্রিয়ন্তীর পাশে। টেবিল হাতড়িয়ে পানের বাটাটা তুলে নিয়ে একটা পান মুখে পুরে সন্দিহান কণ্ঠে বলেন, ওই একই কাজ করার লাইকা তো তোমার এই বাড়ির চৌকাঠে ডিঙ্গাইতে হইব বুবু। সেটা কেমনে ডিঙ্গাইবা কও তো? প্রিয়ন্তী চোখ ছোট ছোট করে তাকায়। কথার মানে বুঝতে না পেরে মামার দিকে এক পলক তাকিয়ে কণ্ঠে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, মানে কি বলছো এসব? চৌকা ডিঙোতে পারবো না কেন? আমার কি পা নেই নাকি? প্রিয়ন্তীর মুখভঙ্গিতে রাহেলা বেগম মিটিমিটি হাসেন। নাতনির সাথে আরেকটু গা ঘেঁষে বসে দীর্ঘশ্বাস ফেলে বলেন, কি আর কইতাম বুবু, মোনাফ দাদা ভাই তো তোমার লাইগা বাড়ির চারপাশে পাহারাদার খাড়া কইরা রাখছে। তাও আবার এক দুইটা না, কম কইরা হইলেও 30-35 জন তো হইবই। জাগো একমাত্র কাম হইল তোমারে বাগানে অথবা গেটের আশেপাশে দেখলেই দাদা ভাইরে খবর দেয়া। একদম মুরগির বাচ্চার মতন চোখে চোখে রাখতে কইছে তোমারে। কথাটা শোনা মাত্রই কণ্ঠের বিস্ময়তা তৎক্ষণাৎ চোখে ভর করে প্রিয়ন্তীর। সেই সাথে মুখটাও কুঁচকে আসে কিঞ্চিত বিরক্তিতে। নানু কি বলল তাকে? সে আর মুরগির বাচ্চা? তাকে কোন দিক দিয়ে মুরগির বাচ্চার মতো লাগে? প্রিয়ন্তী পুনরায় নওশেদ চৌধুরীর দিকে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে মিনমিনিয়ে জিজ্ঞেস করে, মামা, তোমার ছেলেটা কি পাগল? এমন পাগলামোর জন্য তাকে কেউ কিছু বলেনি কেন? তুমি তো কিছু বলতে পারতে। মুরগির বাচ্চা বলে এতগুলো লোক রেখেছে, তাহলে মানুষের বাচ্চার জন্য কতগুলো লোক রাখতেন সে? নওশেদ চৌধুরী নড়ে চড়ে ওঠেন। পাঞ্জাবির নিচের অংশটা টান টান করে আয়েশি ভঙ্গিতে বসে মুখে গাম্ভীর্যতা নিয়ে বলেন, আই অ্যাপ্রিসিয়েট মাই সান। ও একদম ঠিক কাজ করেছে। এমন দুষ্টু বাচ্চার জন্য মুনাফের মতো স্ট্রিক্ট টিচারেরই প্রয়োজন। বরং ওকে আরও স্ট্রিক্ট হতে হবে। ওকে বলে দেব এই মুরগির বাচ্চাটাকে একটা খাঁচায় বন্দি করে রাখতে, যাতে বাগানার গেটে কেন, বাচ্চাটা ছাদেও যেতে না পারে। প্রিয়ন্তী এবার কাদো কাদো মুখে তাকায়। সে না হয় একটু ভুলই করেছে, তাই বলে তাকে এতটা শাস্তি দিবে? এই ছোট্ট ঘরটায় বন্দি করে রাখবে? সে কি করে থাকবে? একদিনেই তো কেমন দম বন্ধ বন্ধ লাগছে তার। প্রিয়ন্তীর হাবভাব দেখে নওশেদ চৌধুরী মিটিমিটি হাসলো। তৎক্ষণাৎ উচ্চ শব্দে হেসে ওঠেন রাহেলা বেগম। প্রিয়ন্তী হকচকিয়ে তাকায়। একবার নানু আর একবার মামার দিকে তাকাতেই নওশেদ চৌধুরী প্রিয়ন্তীর হাত দুটো আগলে নিয়ে শান্ত কণ্ঠে বলেন, আমরা তো তোমার সাথে মজা করছিলাম আম্মু। তাদের সুস্থ হয়ে ওঠো। বাড়ির বাইরে পাহারাদার থাকলেও বাড়ির ভেতরে কোনো পাহারাদার নেই। তুমি আগের মতো নির্দ্বিধায় বাড়ির এই ঘর ওই ঘর ছোটাছুটি করতে পারবো, একদম ছোট্ট পাখির মতন। এবার খুশি? প্রিয়ন্তী মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাতে নওশেদ চৌধুরী উঠে দাঁড়ান। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে পুনরায় বলেন, এখন একটু ঘুমিয়ে নাও, আমি যাই তাহলে। দেখি পারুলটা কোথায়, এক কাপ চা বানিয়ে দিতে বলি গিয়ে। এই মেয়েটাও না তোর মতো আরেক বিচ্ছু হয়েছে। নওশেদ চৌধুরী দুপা এগিয়ে যেতেই প্রশ্ন করে বসে প্রিয়ন্তী, পারুল কেন চা বানিয়ে দিবে মামা? মেজো মামি কোথায়? বাড়িতে আসার পর তো তাকে একবারও দেখিনি। নওশেদ চৌধুরী পিছু ফিরে তাকায়। রাহেলা বেগমের দিকে তাকাতেই দেখতে পায় সে তারই দিকে তাকিয়ে আছে মলিন মুখে। বাড়ির বউ বাড়িতে নেই আজ 3 দিন হলো, যেটা তার কাছে কিছুটা লজ্জাজনক। আর এমন লজ্জাজনক ঘটনা তাদের বংশে এর আগে কখনো ঘটেনি। নওশেদ চৌধুরী পুনরায় এক পা এগিয়ে আসেন, মুখভঙ্গি অপরিবর্তিত রেখে বলেন, সে তার বাপের বাড়ি গিয়েছে, এখন থেকে সেখানেই থাকবে। প্রিয়ন্তী ভ্রুকুচকে তাকায়। মামার কথাটা অবিশ্বাস্য ঠেকায় পুনরায় প্রশ্ন করে, সে এখন থেকে সেখানেই থাকবে মানে? মামি তো একটা রাতও বাড়ির বাইরে কাটায় না, তাহলে এখন কেন থাকবে? তার কি কোনো সমস্যা হচ্ছে এ বাড়িতে? নওশেদ চৌধুরী চুপসে যান। প্রিয়ন্তীর এত এত প্রশ্নের উত্তর তার কাছে নেই। বড় ভাইজানের করা নিষেধ। শাহানা চৌধুরীর কথা প্রিয়ন্তীকে না জানানো। কি দরকার ওই মানুষরূপী অমানুষটার সত্য জানার? কি দরকার ছোট্ট হৃদয়টা ভেঙে দেওয়ার? কি দরকার মারূপী ওই জমটার ভয়ে কুকিয়ে ওঠার?
নওশাদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। প্রিয়ন্তীর গালে এক হাত রেখে আদুরে কণ্ঠে বলেন, তোকে এত চিন্তা করতে হবে না, চুপচাপ শুয়ে থাক, আমি নিজেই চা বানিয়ে নিচ্ছি। তোর মাকে কত বানিয়ে খাইয়েছে জানিস, একদম এক্সপার্ট হয়ে গিয়েছি। আচ্ছা, আমার মাটা কি একটু খাবে নাকি এই বুড়ো বাবাটার হাতের চা? প্রিয়ন্তী ফট করে খাট থেকে নেমে দাঁড়ায়। ব্যস্ত ভঙ্গিতে বইগুলো টেবিলে গুছিয়ে রাখতে রাখতে কড়া কণ্ঠে বলে, আমি থাকতে তোমাকে একদম চা বানাতে হবে না। তুমি ঘরে যাও, আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। নওশাদ চৌধুরী আমতা আমতা করে কিছু বলতে যাবেন, তখনই প্রিয়ন্তী কোমরে হাত রেখে পুনরায় বলে ওঠে, আমি একদম ঠিক আছি মামা। এই দেখো কেমন সোজা হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু এভাবে শুয়ে বসে থাকলে নিশ্চিত মারা যাব। তুমি কি চাও আমি এত তাড়াতাড়ি মরে যাই? নওশাদ চৌধুরী রাগী চোখে তাকান, তবে প্রিয়ন্তীকে ফিক করে হেসে ফেলতে দেখে রাগ দমন করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলেন, ঠিক আছে, 5 মিনিটের জন্য আপনাকে মুলতবি দেওয়া হলো মাননীয় জজ সাহেবা। মামার হুকুম পেতেই রান্নাঘরে ছুটে যায় প্রিয়ন্তী। মিনিট 5 মাথায় চায়ের কাপ হাতে বেরিয়ে আসতেই তার দেখা হয় রহিম চাচার সাথে। প্রিয়ন্তীকে দেখা মাত্রই প্রিয়ন্তীর কাছে ছুটে আসেন রহিম চাচা। প্রিয়ন্তীর হাতে চায়ের কাপ দেখে আশেপাশে চোখ বুলিয়ে ভীত কণ্ঠে বলে, প্রিয় মা, তুমি ইহানে কি করো? চায়ের কাপ হাতে কেন? বড় কর্তা দেখলে ফের চিল্লি লাগাইব। তুমি এখনই ঘরে যাও মা। প্রিয়ন্তী ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। সকলের ব্যবহার তার কাছে রীতিমতো বিরক্তিকর ঠেকছে। সে এতটাও অসুস্থ নয় যতটা সকলে তাকে দেখাচ্ছে, যার দরুন সামনের দিকে হাঁটা ধরতে ধরতে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, আমি মামাকে চাটা দিয়ে ঘরে যাচ্ছি চাচা, তুমি চিন্তা করো না, কেউ দেখবে না আর চিল্লাচিল্লিও করবে না। কথাটা শেষ হওয়া মাত্রই দুর্বলতায় প্রিয়ন্তীর মাথা চক্কর দিয়ে ওঠে। প্রিয়ন্তী সিঁড়ির হাতল ধরে নিজেকে সামলে নিতেই ছুটে আসেন রহিম চাচা। জোর করে প্রিয়ন্তীর হাত থেকে চায়ের কাপটা কেড়ে নিয়ে তার হাতে ধরিয়ে দেয় রঙিন ফুলগুলো। প্রিয়ন্তী ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। প্রশ্নবিদ্ধ নয়নে রহিম চাচার দিকে তাকাতেই তিনি হুড়মুড়িয়ে বলে ওঠেন, তুমি এই ফুলগুলান ছোট সাহেবের ঘরে দেয়া হোক, চায়ের কাপটা আমি দিয়ে আসতেছি। এই চাটা তুমি কোন সাহেবের লাইগা বানাইছো আম্মা? প্রিয়ন্তী বিস্মিত নয়নে ফুলগুলোর দিকে তাকায়। রহিম চাচাকে এতক্ষণ যত্নশীল মনে হলেও এখন তাকে জম মনে হচ্ছে সে স্বেচ্ছায় তাকে বাঘের খাঁচায় পাঠাতে চাচ্ছে। ব্যাপারটা এমন। প্রিয়ন্তী কথাটা ভাবতে ভাবতেই আনমনে বিড়বিড়িয়ে বলে ওঠে, মেজো মামা। ফুল হাতে প্রায় 5 মিনিট যাবৎ সোহার্দের রুমের সামনে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। সে ভেতরে যাবে কি যাবে না এটা ভেবে ক্রমাগত হাঁসফাঁস করছে। তার একবার মনে হচ্ছে ভেতরে গিয়ে ফুলগুলো রেখে চলে আসবে, আবার মনে হচ্ছে ভেতরে গিয়ে যদি সে অপ্রস্তুত কিছু দেখে ফেলে অথবা সৌহার্দ্য ভাই যদি তাকে বকা দেয়। এই 3 দিন তো মানুষটার সাথে তার একবারও দেখা হয়নি। নিশ্চিত তাদের এত হয়রানি করার জন্য হাতের কাছে পেলেই 2-4টে চর বসিয়ে দেবে। প্রিয়ন্তী সিদ্ধান্ত নেয় সে চলে যাবে। পরক্ষণেই তার মনে হয় না, সে যাবে চুপি চুপি ফুলগুলো রেখেই না হয় বেরিয়ে আসবে। সৌহার্দ্য ভাই যদি তার উপস্থিতি টের না পায় তাহলে তাকে বকা বা চর দিবে কি করে। ভাবনা মোতাবেক প্রিয়ন্তী রুমটায় প্রবেশ করতেই তার চোখে মৃদু আলো ধরা দেয়। জানালার শুভ্র পর্দা ভেদ করে আসা আলোয় রুমটা কিঞ্চিত আলোকিত হয়ে রয়েছে। প্রিয়ন্তী ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় রুমটার ঠিক মাঝামাঝি। আশেপাশে চোখ বুলাতেই দেখতে পায় রুমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ফুলদানি। সে বুঝে পায় না লোকটা ঘরে প্রতিদিন এত ফুল সাজিয়ে রাখে কেন। ব্যাটা মানুষের আবার ফুল পছন্দ হয় নাকি? তখনই প্রিয়ন্তীর কানে বাজে বুক কাঁপানো কিছু কথা। প্রিয়, তুই এত শব্দহীন হাঁটা কবে শিখলি? আই ডোন্ট লাইক ইট। আমি চাই আমার বউটা যখন হাঁটবে তার প্রতিটা পদচারণে আমার বুকে কম্পন ধরবে। কথাটা শোনা মাত্রই প্রিয়ন্তী পিছু ফিরে তাকায়। সে চারপাশ দেখতে এতটাই মগ্ন ছিল যে সৌহার্দ্যের দিকে একবারও ফিরে তাকায়নি। তবে পিছু ফিরে তাকাতেই দেখতে পায় সৌহার্দ্য গভীর ঘুমে আচ্ছন্ন। প্রিয়ন্তী পুনরায় বিস্মিত হয়। লোকটি ঘুমে তলিয়ে থাকলেও তার উপস্থিতি টের পেল কিভাবে? সে তো একদমই শব্দ করে রুমে প্রবেশ করেনি। প্রিয়ন্তী চোখ ছোট ছোট করে তাকায়। তৎক্ষণাৎ সৌহার্দ্যের নাম দেয় মৌমাছি। লোকটি নিশ্চয়ই তার হাতে ধরা ফুলগুলোর ঘ্রাণে উল্টাপাল্টা বকছে।
প্রিয়ন্তী এই সমস্যাটার সমাধান করতে পারলেও সে পুনরায় পড়ে আরেক সমস্যায়। এত এত ফুল কি বিভিন্ন ফুলদানিতে রাখলেও মাথার কাছের ফুলদানিটাতে কোন ফুলটা রাখবে সেটাই বুঝতে পারছে না। সে তো জানেও না সৌহার্দ্য ভাইয়ের কোন ফুলটা পছন্দ, যার দরুন মনে কিছুটা সাহস জুগিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে স্থির হয়ে দাঁড়ায় বিছানার ধারে। সৌহার্দ্যকে গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে দেখে কিছুটা ঝুঁকে মিনমিনিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া আপনার কোন ফুলটা পছন্দ? সৌহার্দ্য ঘুম ঘুম চোখে তাকায়। প্রিয়ন্তীকে তার দিকে ঝুঁকে থাকতে দেখে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, বউফুল। প্রিয়ন্তী যেভাবে ঝুঁকেছিল ঠিক সেভাবেই ধীর গতিতে সোজা হয়ে দাঁড়িয়ে কাঁদো কাঁদো মুখে তাকায় ফুলগুলোর দিকে। এখানে বউ ফুল কোনটা সে চেনে না। এখন কোনো ফুলের নাম সে জীবনে শুনেছে বলেও মনে করতে পারছে না। তবে কি সে ফুলের নাম পড়তে ফাঁকিবাজি করেছে? প্রান্ত ভাই কি তাকে ঠিকমতো ফুল আর ফলের নাম মুখস্থ করায়নি? প্রিয়ন্তী কোনো ভাবান্তর না দেখে সৌহার্দ্য মাথা নিচু করে হাসে। সহসায় একটানে প্রিয়ন্তীকে তার পাশে শুয়ে দিয়ে গায়ে কম্বল জড়িয়ে জাপটে ধরে প্রিয়ন্তীকে। আকস্মিক ঘটনায় প্রিয়ন্তী হকচকিয়ে যায়। তার হাতে ধরা ফুলগুলো ততক্ষণে ফ্লোরে লুটিয়ে পড়েছে। প্রিয়ন্তী অস্বস্তিতে পড়ে, তবে ঘাড় বাঁকিয়ে ফুলগুলোর দিকে তাকাতেই সৌহার্দ্য পুনরায় বলে ওঠে, প্রিয়, একদম নড়াচড়া করবি না, চুপচাপ শুয়ে থাক। আই ওয়ান্ট সাউন্ড স্লিপ উইথ মাই ডিসোবিডিয়েন্ট ওয়াইফ। প্রিয়ন্তী চুপসে যায়। ঘাড় বাঁকিয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে জিজ্ঞেস করে, সারাত ঘুমোননি আপনি? প্রশ্নটা শোনা মাত্রই সৌহার্দ্য প্রিয়ন্তীকে আরেকটু কাছে টেনে নেয়। চোখ বন্ধ চোখে প্রিয়ন্তী অন্যায় নাক ডুবিয়ে গভীর একটা শ্বাস টেনে ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমার ঘুম 10 বছর আগেই হারাম হয়ে গিয়েছে। আপাতত 10 বছর যাবৎ পাহারাদারের কাজ করছি। প্রিয়ন্তী পুনরায় একইভাবে বলে ওঠে, কাকে পাহারা দিচ্ছেন আপনি? সৌহার্দ্য হয়তো পুনরায় আরেকটু হাসল। তার অবুঝ বইয়ের অবুঝ পানায় তাকে আরেকটু জাপটে ধরে কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, বউফুলকে। সৌহার্দ্য তপ্ত নিঃশ্বাস প্রিয়ন্তীর ওড়না ভেদ করে কর্ণগহ্বরে পৌঁছাতেই কেঁপে ওঠে প্রিয়ন্তী। তৎক্ষণাৎ তার মনে হলো এখানে আসাটা একদমই উচিত হয়নি তার। এখানে এসেই কেমন আটকে গেল এই অসভ্য লোকটার কাছে। এভাবে কেউ ঘুমাতে পারে নাকি? প্রিয়ন্তী গুটিয়ে যায়। স্থির হয়ে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। পাক্কা আধ ঘন্টা পর জানালার পর্দা ভেদ করে আসা সূর্যের আলোয় ঘুম হালকা হয়ে আসে প্রিয়ন্তীর। প্রিয়ন্তী চোখ পিটপিট করে তাকাতেই দেয়ালে সৌহার্দ্যের ফটো ফ্রেম দেখে হুড়মুড়িয়ে নেমে পড়ে বিছানা থেকে। সৌহার্দ্যের হাত কিছুটা আলগা থাকায় সে খুব সহজেই নিজেকে ছাড়িয়ে নিতে পেরেছে সৌহার্দ্যের হাতের বাঁধন থেকে। প্রিয়ন্তী একবার দরজায় তো একবার সৌহার্দ্যের দিকে তাকিয়ে লাজে রাঙা মুখে বিড়বিড়িয়ে বলে ওঠে, ছি প্রিয়, ছি। তুই নির্লজ্জের মতো কিভাবে ঘুমিয়ে পড়ি এখানে? তোর কি একটু লাজ লজ্জা নেই? দরজাটাও তো খোলা, কেউ যদি এসে দেখে ফেলতো তখন মুখ দেখাতে পারতিস কাউকে? লজ্জায় তো মাথা আর কাঁধ দুটোই কাটা যেত। প্রিয়ন্তীর বিড়বিড়ানির মাঝে সৌহার্দ্য নড়ে চড়ে উঠতেই এক ছুটে পালিয়ে যায় প্রিয়ন্তী। তার মতে বাঘের কাছে থাকা মানেই বিপদ। প্রিয়ন্তী বড় বড় পা ফেলে সিঁড়ির কাছাকাছি আসতেই তার দেখা হয় প্রান্তের সঙ্গে, যে সবেমাত্র জগিং শেষে বাড়ি ফিরেছে। প্রিয়ন্তীকে ছুটতে দেখে প্রান্ত দুহাত মিলে তড়িঘড়ি করে বলে ওঠে, আরে আস্তে আস্তে, একটু ধীরে সুস্থে নাও না প্রিয়। এবার কি সিঁড়ি থেকে পড়ে মাথা ফাড়াবি নাকি? আমি কিন্তু আর এক ফোঁটা রক্তও আমার উঠবি মাথা ব্যথা থেকে নিতে পারবো না। সে নিজেই এখনও তোর মতো বাচ্চা। কতটুকুই বা রক্ত আছে তার শরীরে বলতো? প্রিয়ন্তী চোখ পিটপিট করে তাকায়। উঠবি মাথা ব্যথা নামের ভাবার তো মস্তিষ্ক ধারণ করতে সক্ষম না হয় ভ্রুকুচকে চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, প্রান্ত ভাই, তুমি কার কথা বলছো? আচ্ছা, তোমাদের দু ভাইয়ের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ফুল আর মানুষ এইসব কি নাম দিচ্ছ? প্রান্তের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। সে বেশ বুঝতে পারছে প্রিয়ন্তীর এভাবে ছুটে আসার কারণ, যার দরুন সে নিজেও প্রিয়ন্তীর মতো একই ভঙ্গিতে বলে ওঠে, মাথা খারাপ করে একবার জিজ্ঞেস করছিস মাথা খারাপ হয়ে গেল কি না? জানিস তোরা বড্ড পাচি, নির্দয় রমণীগণ। প্রিয়ন্তী ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। কথা বললে শুধু কথা বাড়বেই ভেবে কথার বিষয়বস্তু পরিবর্তন করে শান্ত কণ্ঠে বলে, প্রান্ত ভাই, তুমি কি মেজো মামির বাবা বাড়ি চেনো? আমায় নিয়ে যাবে সেখানে? কথাটা শোনা মাত্রই প্রান্তের মুখ থেকে হাসি মিলিয়ে গিয়ে চোয়াল শক্ত হয়ে আসে।
দুহাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণের চেষ্টা করতেই প্রিয়ন্তী পুনরায় বলে ওঠে, বলো না নিয়ে যাবে আমায়। তুমি ছাড়া আমার কথা এখন কেউ শুনবে না। প্রান্ত ভাই প্লিজ নিয়ে চলো না আমায়, প্লিজ। অন্য সময় হলে প্রান্ত হয়তো প্রিয়ন্তীর প্লিজ শোনা মাত্রই গলে যেত, কিন্তু এত বড় একটা ঘটনার পর সে কিছুতেই প্রিয়ন্তীর এই আবদার রাখবে না, কিছুতেই ওই মহিলার কাছে ঘেঁষতে দিবে না তার আদরের বোনটাকে। যার দরুন প্রান্ত কাটকাট কণ্ঠে বলে ওঠে, একদম না, আমি তোকে কোথাও নিয়ে যাচ্ছি না। এটা ছাড়া অন্য কি চাই বল, এক্ষুনি এনে হাজির করছি। প্রিয়ন্তী এক সিঁড়ি নিচে নেমে আসে, দূরত্ব বজায় রেখে তার ওড়না মাথায় দিয়ে প্রান্তের কপালের ঘামটুকু মুছে দিতে দিতে আহ্লাদি কণ্ঠে বলে, প্রান্ত ভাইয়া প্লিজ নিয়ে চলো না। আমার জন্য না হয় মামার জন্য হলেও তো নিয়ে চলো। তুমি মেজো মামাকে দেখেছো? মামার বয়স হয়েছে, তার যাবতীয় কাজকর্ম করার জন্য হলেও মামিকে প্রয়োজন তার। আচ্ছা তুমি কি জানো মামি কেন তার বাবা বাড়ি গিয়েছে? মামা আর মামির মধ্যে কি ঝগড়া হয়েছে? প্রান্ত শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটি হয়তো জানেও না সে যার জন্য এত কিছু ভাবছে সেই মানুষটি তার মৃত্যু দূত হয়ে এসেছিল। প্রান্ত এটাও ভালো করে জানে এই যে প্রিয়ন্তী দেওয়া মামার ছুতোটাও হচ্ছে প্রান্তকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য। তবে প্রান্ত হার মানে, শেষমেশ গলে যায় বোনের বাচ্চামিতে। ওই যে কথায় আছে না, বোনের আহ্লাদ শোভা পায় ভাইয়ের দ্বারে। প্রান্ত রাজি হওয়া মাত্রই প্রিয়ন্তী ছুটে যায় নিজের ঘরে, উদ্দেশ্য বোরকা পরে তবেই নিচে নামবে। প্রিয়ন্তী চলে যেতেই তপ্ত নিঃশ্বাস ছাড়ে প্রান্ত। সে জানে না সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য, আবার তাদের কোন বিপদের সম্মুখীন হতে হবে কিনা। তবে সে নিজেই নিজেকে কথা দেয় এবার প্রিয়ন্তীর গায়ে ফুলের ঠোকাও লাগতে দিবে না। ঢাল হয়ে নয়, তলোয়ার হয়ে প্রতিরোধ করবে প্রিয়ন্তীর উপর হওয়া প্রত্যেকটা আঘাতকে। অ্যান্ড ইটস হার ব্রাদার প্রমিস। পানির গ্লাস হাতে প্রায় 10 মিনিট যাবৎ মিয়াজি প্যালেসের কাঠের সোফাটায় জুবুথুবু হয়ে বসে রয়েছে প্রিয়ন্তী। অস্বস্তি আর ভয় এই শীতের মধ্যেও তার নেকাবে ঢাকা মুখটা তরতর করে ঘামছে। প্রিয়ন্তী হাতের উল্টো পিঠ দিয়ে সন্তর্পণে নেকাবের নিচের অংশ গলিয়ে গলার ঘামটুকু মুছে নেয়। তার অস্বস্তি আর ভয়ের প্রধান কারণ হচ্ছে তার সামনে বসে থাকা ব্যক্তিটি। তার সামনেই ডিভানে আধশো অবস্থায় বসে রয়েছে নাইটওয়্যার পরিহিত একজন মধ্যবয়স্ক পুরুষ। পুরুষটির একটি পা ভি আকৃতির করে রাখায় নাইটওয়্যারের ফাঁক গলিয়ে তার লোমশ পা দুটো দৃশ্যমান হয়ে রয়েছে, যার দরুন লোকটি এখানে বসা মাত্রই প্রিয়ন্তী চোখ জোড়া নামিয়ে রেখেছে শুভ্র রঙা টাইলসের দিকে। তবুও তার মনে হচ্ছে লোকটির অশালীন দৃষ্টি তারই দিকে তাক করা, যে ভেপিংয়ের মাধ্যমে অনবরত ধোঁয়া ছাড়ছে আর চোখ দিয়ে গিলে খাচ্ছে প্রিয়ন্তীকে। প্রিয়ন্তী হাঁসফাঁস করতে থাকে, লম্বা একটা শ্বাস টেনে হাতে ধরে রাখা গ্লাসটাকে আরেকটু শক্ত করে চেপে ধরে মিনমিনিয়ে বলে, মামা, মেজো মামিকে একটু ডেকে দিবেন? আমার তার সাথে কিছু কথা আছে, কথাগুলো বলেই আমি চলে যাব। কথাটা শোনা মাত্রই লোকটি সোজা হয়ে বসেন। পাশ থেকে অ্যালকোহলের গ্লাসটা তুলে নিয়ে সেটাকে নাড়াতে চাড়াতে লোভনীয় দৃষ্টি ঘোরাতে থাকেন প্রিয়ন্তীর সর্বাঙ্গে। প্রিয়ন্তীকে কালো বোরকায় আবৃত থাকতে দেখে তার চোখে তৃষ্ণা যেন বেড়েই চলেছে, সেই সাথে বেড়ে চলেছে বিরক্তি ভাবও। তার বিরক্তির প্রধান কারণ হচ্ছে প্রিয়ন্তীর গায়ে জড়ানো কালো বোরখাটা, যেটা প্রিয়ন্তীর শরীর থেকে মাত্র অতিরিক্ত দ্যুতি ছড়াচ্ছে। আবার এই বোরকার জন্য সে ওই অপরূপ মুখশ্রী দেখতে পারছে না, আর না দেখতে পাচ্ছে মেয়েটির শরীরের ভাঁজ। তার চোখ জোড়ায় শুধু ধরা পড়ছে মেয়েটির উন্মুক্ত ফর্সা আঙ্গুলগুলো। এতেই যেন তার মাথার সকল ফাংশন এলোমেলো হয়ে গিয়েছে। পুরো শরীর হ্যাং মেরে বসে রয়েছে দীর্ঘক্ষণ যাবৎ। লোকটির কোনো সাড়া শব্দ না পেয়ে প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। সহসাই লোকটিকে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আর একটু গুটিয়ে নেয় নিজেকে। প্রিয়ন্তীর এহেন কাণ্ডে লোকটি নিঃশব্দে হাসেন। পুনরায় বাঁকা হয়ে বসে ভেপটিকে দুই ঠোঁটের মাঝে চেপে ধরে শান্ত কণ্ঠে বলে, যাবে তো মামুনি? আগে মামার সঙ্গে একটু গল্প করে নাও। তুমি তো দেখছি অনেক বড় হয়ে গিয়েছো, এখন পর্দাও করছো দেখি। সেই কবে দেখেছিলাম তোমাকে, তখন তো অনেক ছোট ছিলে। দেখা হলেই কেমন মামা মামা বলে গলা জড়িয়ে ধরে কুলে বসে পড়তে। লোকটি থামেন। আরেক দফায় মুখ থেকে ধোয়ার কুণ্ডলি ছেড়ে প্রিয়ন্তীর মুচড়াতে থাকা হাত দুটোর দিকে তাকিয়ে হিসিয়ে বলে, এখনো একটু বসবে নাকি সেই ছোটবেলার মতন মামার কুলে?
শেষের হিসিসানো কথাটায় কেঁপে ওঠে প্রিয়ন্তী। সহসায় তার শরীরটা মৃদু ঝাঁকি দিয়ে ওঠে, সেই সাথে গাটাও গুলিয়ে ওঠে প্রবল ঘৃণায়, যেমনটা করে উঠেছিল আরও 8 বছর আগে। প্রিয়ন্তীর চোখের সামনে সেই দিনের দৃশ্যটি ভেসে ওঠে, যেদিন প্রথমবারের মতো সোহার্দের মামা নামক ব্যক্তিটির মুখোমুখি হয়েছিল প্রিয়ন্তী। শনিবারের এক উত্তপ্ত দুপুরে প্রিয়ন্তী যখন বাগানের এক কোণে বসে পুতুল খেলায় ব্যস্ত, তখনই তার মুখের উপর আছড়ে পড়া রোদটাকে আড়াল করে দাঁড়ায় এক বলিষ্ঠ দেহের অধিকারী ব্যক্তি। সেই ব্যক্তিটির ছায়া মুখের উপর পড়তেই চোখ মুখ কুঁচকে বিরক্তিতে মাথা তুলে তাকায় প্রিয়ন্তী। তৎক্ষণাৎ তার চোখাচোখি হয় বর্তমানে তার সামনে বসে থাকা ব্যক্তিটির সঙ্গে, যে কোট স্যুট পরে তারই দিকে তাকিয়েছিল ঘোর লাগা দৃষ্টিতে। প্রিয়ন্তী সেই দৃষ্টির মানে বোঝেনি, যার দরুন ভ্রু কুঁচকে লোকটিকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে সহসাই মুখে হাসি ফুটিয়ে তুলে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, তুমি কে নতুন মামা? কার কাছে এসেছো? আর এভাবে সূর্যি মামাকে আড়াল করে দাঁড়িয়েছো কেন? তুমিও বুঝি সৌহার্দ্য ভাইয়ার মতো সূর্যি মামাকে হিংসে করো আমাকে পুড়িয়ে দেয় বলে? প্রিয়ন্তীর বাচ্চা সুলভ কথায় লোকটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে প্রিয়ন্তীকে। সহসায় তার চোখ জোড়া আটকে যায় প্রিয়ন্তীর উন্মুক্ত উরুতে। লোকটি কিয়ৎক্ষণ সেখানে তাকিয়ে থেকে পুনরায় দৃষ্টি ঘোরান প্রিয়ন্তীর রক্তিম মুখে। গরমের তীব্রতায় মেয়েটির গাল দুটো টমেটোর ন্যায় লাল বর্ণ ধারণ করেছে, সেই সাথে বাদামি চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো পিঠ জুড়ে, যা বাতাসের দরুন বারবার এসে বাড়ি খাচ্ছে মেয়েটির ফর্সা মুখশ্রীতে। কালো ফ্রকে বাদামি চুলের মেয়েটিকে তার নিকট এই দেশের বাসিন্দা বলে মনে হয়নি। তার মনে হয়েছে মেয়েটি নিশ্চয়ই কোনো বিদেশি বংশোদ্ভূত। এত ফর্সা গায়ের রং সে স্বভাবতই এ দেশে আর দেখেনি, যার দরুন ফট করে নিচে বসে পড়ে। পকেট হাতড়ে একটা রুমাল বের করে প্রিয়ন্তীর ঘামার্ত মুখটি মুছিয়ে দিতে থাকেন ঘোরের মাঝে। পুরো মুখ জুড়ে রুমালটার বিচরণ শেষ হতেই তড়িঘড়ি সেটাকে চেপে ধরেন নিজের নাকে। সেখান থেকে গভীর একটা শ্বাস টেনে প্রিয়ন্তীর দিকে আরেকটু ঝুঁকে বসে ঘোর লাগা কণ্ঠে জিজ্ঞেস করেন, নাইস স্মেল। ওয়ার ইউ বেবি গার্ল? প্রিয়ন্তী ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। লোকটির কথার কাজ বোধগম্য না হয় পুনরায় চোখ পিটপিট করে জিজ্ঞেস করে, তুমি কে মামা? চোর নাকি ডাকাত? আমাকে চুরি করতে এসেছো তাই না? আমি কিন্তু সৌহার্দ্য ভাইয়াকে বলে দিব, সে তোমাকে অনেক মারবে। শেষের কথাটুকু গাল ফুলিয়ে বলে প্রিয়ন্তী। প্রিয়ন্তীর মুখে দ্বিতীয়বারের মতো সৌহার্দ্যের নাম শুনে মৃদু হাসেন লোকটি। প্রিয়ন্তীর ন্যায় সেও দুপা ভাঁজ করে মাটিতে বসতে বসতে বলেন, আমি চোর বা ডাকাত নই মামুনি। তুমি বারবার যে ভাইটার নাম বলছো, আমি তার মামা, মানে আমি তোমারও মামা। তুমি আমাকে সাহেদ মামা বলে রেখো। এখন আমার কুলে আসবে বেবি গার্ল? লোকটির পরিচয় পেতেই প্রিয়ন্তী মুখে হাসি ফুটে ওঠে। সহসায় সে তার মামাদের ন্যায় ঝাঁপিয়ে পড়ে লোকটির কোলে। প্রিয়ন্তীকে কোলে পেতেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে লোকটি। প্রিয়ন্তীর চুলে নাক ডুবিয়ে বড় বড় শ্বাস টেনে কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, মামুনি, তোমার সৌহার্দ্য ভাইয়া বুঝি তোমাকে অনেক আদর করে? প্রিয়ন্তী ঘাড় বাঁকিয়ে তাকায়। লোকটির গলা জড়িয়ে ধরে গালে গাল ঠেকিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, হ্যাঁ, সে আমার প্রান্ত ভাইয়াও আমাকে অনেক আদর করে। লোকটি পেছন থেকে দুহাত প্রিয়ন্তীর কোমর জড়িয়ে ধরেন। প্রিয়ন্তীর ঘাড়ে থুতনি ঠেকিয়ে আহ্লাদী কণ্ঠে বলেন, এখন থেকে আমিও তোমাকে অনেক আদর করব, তোমার সৌহার্দ্য ভাইয়া আর প্রান্ত ভাইয়ার থেকেও বেশি। তুমি আসবে তো আমার কাছে? আজকের মতো এভাবেই কুলে বসবে আমার। প্রিয়ন্তী মাথা দুলায়, যার অর্থ সে যাবে তার কাছে এবং আজকের মতো এভাবেই কোলে বসবে তার। এরপর থেকে প্রায় প্রতিদিনই চৌধুরী ভিলাতে আসা যাওয়া শুরু হয় শাহেদ মিয়াজির। দীর্ঘ 12 বছর পর বিদেশ থেকে ফেরায় সকলে ভেবে নিয়েছিল হয়তো বোনের টানেই বারবার এই বাড়িতে ছুটে আসেন তিনি, কিন্তু লোকটির বারবার ছুটে আসার একমাত্র কারণ ছিল প্রিয়ন্তী। বাবা মাহীন এতিম শিশুটিকে কোলে বসিয়ে আদরের নামে তার সরাসরি অবাধ্য বিচরণ চালানোই যেন ছিল তার মূল উদ্দেশ্য। প্রিয়ন্তী এতটাই অবুঝ ছিল যে সে ওই ছোঁয়াগুলোর মানে বুঝতো না, তবে হাতে পুড়ে দেওয়া চকলেটগুলো খেতে খেতে বারবার বলতো, মামা আমি ব্যথা পাচ্ছি, তুমি ব্যথা কেন দিচ্ছ? আমার মামারা তো আমায় এভাবে ব্যথা দেয় না। কথাগুলো শোনা মাত্রই লোকটি আশেপাশে ভীত চোখে তাকা দেন। সকলের অগোচরে প্রিয়ন্তীকে হিসিয়ে বলতেন,
যারা তোমাকে বেশি ভালোবাসবে তারাই তোমাকে বেশি ব্যথা দিবে মামুনি। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই একটু ব্যথা দেই। প্রিয়ন্তী অশ্রুসিক্ত নয়নে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতেন লোকটির মুখ পানে। তৎক্ষণাৎ তার ছোট্ট মস্তিষ্কে এঁটে যায় ভালোবাসা মানিয়ে ব্যথা। এরপর থেকে সে আর কখনো মুখ খোলেনি, আর একবারও অশ্রুসিক্ত নয়নে বলেনি। মামা ব্যথা। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। তখন সবেমাত্র বর্ষার শুরু। ধরণীতে যখন মেঘ মেঘ প্রবল ঘর্ষণ চলমান, তখনই চুপি চুপি প্রিয়ন্তীর চিলে কোঠার ঘরটায় প্রবেশ করেন শাহেদ মিয়াজি। সহসাই তার চোখ জোড়া আটকে যায় প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটার উপর। প্রিয়ন্তীর মাথার উপর থাকা জানলার পর্দা গলিয়ে আসা মৃদু বাতাসে প্রিয়ন্তী যখন বারবার কেঁপে কেঁপে উঠছিল, তখনই তার চোখ জোড়া আটকে যায় বাতাসে দুলতে থাকা প্রিয়ন্তীর ফ্রকের উপর, যেটা বাতাসের বেগে বারবার তার শরীরের উপর ওঠানামা করে উন্মুক্ত করছিল তার ফর্সা পা দুটো। লোকটি শুকনো ঢোক গেলে উকি দিয়ে সিঁড়ির দিকটা দেখে তড়িঘড়ি গিয়ে বসে পড়ে প্রিয়ন্তীর মাথার পাশে। শীতে প্রিয়ন্তীকে কুচো হয়ে শুয়ে থাকতে দেখে সহসায় প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটার উপর ঝুঁকে বসে ঘোর লাগা কণ্ঠে বলেন, মামুনি, তোমার কি শীত লাগছে? মামা একটু জড়িয়ে ধরে তোমাকে, দেখবে কেমন ম্যাজিক হয়। তোমার সব শীত এক মিনিটে গায়েব হয়ে যাবে। দেখবে নাকি আমার ম্যাজিকটা? প্রিয়ন্তী ঘুম ঘুম চোখে তাকায়। প্রিয়ন্তীকে তাকাতে দেখে লোকটি মুখ ডুবায় প্রিয়ন্তীর গিবাদেশে। তার গলা ঘাড়ে অবদ্ধ বিচরণ চালাতেই হাঁসফাঁস করে ওঠে প্রিয়ন্তী। সেই সাথে ব্যথায় দম বন্ধ হয়ে আসতে থাকে প্রতি মুহূর্তে। প্রিয়ন্তী সহ্য করতে না পেরে যখনই উঠতে যাবে, তখনই তার দুহাত দুদিকে চেপে ধরে লোকটি। প্রিয়ন্তীর ছটফটানি শুরু হয়। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তেই ভেজা গলায় বলে, বাবা আমি ব্যথা পাচ্ছি। আমার এমন ব্যথা দেওয়া ভালোবাসা চাই না। তুমি আমায় শুধু ব্যথা দাও। আজ আরও বেশি দিচ্ছ। কই আমার সৌহার্দ্য ভাইয়া, প্রান্ত ভাইয়া তো আমায় ভালোবেসে এইভাবে ব্যথা দেয় না। বাবা আমার কষ্ট হচ্ছে, প্লিজ ছেড়ে দাও আমায়। প্রিয়ন্তীর কথাগুলো শেষ হতেই প্রিয়ন্তীর গলায় জোরে একটা কামড় বসায় শাহেদ মিয়াজি। সহসা এতক্ষণের ধৈর্যশীল মেয়েটা চেঁচিয়ে ওঠে সেই কামড়ে। প্রিয়ন্তী পুনরায় নিজেকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ প্রয়াস চালাতে সেই ঘরটায় প্রবেশ করে সৌহার্দ্যের হঠাৎ উপস্থিতিতে ঘাবড়ে যায় শাহেদ মিয়াজি। নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে বসতেই তাকে ঠেলে এক ছুটে দৌড়ে গিয়ে সৌহার্দ্যের কোমর জড়িয়ে ধরে প্রিয়ন্তী। সৌহার্দ্যের পেটে ভেজা গালটা ঠেকিয়ে হেঁচকে তুলতে তুলতে বলে, ভাইয়া ব্যথা, মামা ব্যথা দিচ্ছে। প্রিয়ন্তীর কথাটা শেষ হতেই সৌহার্দ্য এক হাতে প্রিয়ন্তীর মাথাটা আরেকটু চেপে ধরে তার পেটের সঙ্গে। সৌহার্দ্যের হাতটা কোমল থাকলেও তার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সেই ফুলকি যেন ভস্ম করে দিতে চাচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষ নামক অমানুষটিকে। সৌহার্দ্যকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শুকনো ঢোক গিলে তাদের দিকে এগিয়ে আসেন শাহেদ মিয়াজি। প্রিয়ন্তীর দিকে হাত বাড়াতে বাড়াতে উৎকণ্ঠা নিয়ে বলেন, মামুনি দেখি কোথায় ব্যথা পেয়েছো? মামা তো তোমাকে ঘুম পাড়াচ্ছিলাম। সৌহার্দ্য সহসাই লোকটির বাড়িয়ে দেওয়া হাতটা খপ করে ধরে ফেলে। ভয়ে প্রিয়ন্তীকে তার সাথে আরেকটু সিঠিয়ে যেতে দেখে শান্ত কণ্ঠে বলে, ডোন্ট ডে টু টাচ হার মামা। তুমি ভুলে যেও না তুমি কার দিকে হাত বাড়াচ্ছ। এই সৌহার্দ্য মুনাফ চৌধুরীর নিঃশ্বাসের দিকে হাত বাড়ানো প্রত্যেকটা মানুষের মৃত্যু সে নিজের হাতে লেখে। সো বি কেয়ারফুল, হু নোস হোয়াট উইল হ্যাপেন টুমরো। সৌহার্দ্যের শান্ত হুঁশিয়ারিতে দমে যান শাহেদ মিয়াজি। আপাতত চুপ থাকাটাই শ্রেয়। ঘটনাটা জানাজানি হলে তারও যে মানসম্মান থাকবে না সেটা বেশ ভালোই বুঝতে পারছেন তিনি, যার দরুন নিঃশব্দে প্রস্থান করেন সেই ঘরটি থেকে। লোকটি চলে যেতেই প্রিয়ন্তীকে আরেকটু শক্ত করে চেপে ধরে সৌহার্দ্য। প্রিয়ন্তী তখনও দুহাতে সৌহার্দ্যের কোমর জড়িয়ে বারবার ফোপাচ্ছে। সৌহার্দ্য প্রিয়ন্তীর মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে করতে চোখ জোড়া স্থির করে সামনের দেয়ালে চোখ জোড়া সেখানে স্থির রেখে আনমনে বিড়বিড়িয়ে বলে ওঠে, ভয় পাস না প্রিয়, এমন দু একটা দুঃস্বপ্ন প্রত্যেকটা নারীর জীবনেই থাকে। তবে কথা দিচ্ছি তোকে, তোর সবচেয়ে সুন্দর স্বপ্নটা হয়েই ধরা দেব আমি, অ্যান্ড ইটস মাই প্রমিস। সেই দিনের পর থেকে আর কখনো ওই লোকটিকে দেখেনি প্রিয়ন্তী। তবে তার পরের দিনই শুনেছে শাহেদ মিয়াজির গুরুতর অ্যাক্সিডেন্টের কথা। যে অ্যাক্সিডেন্ট তার এক হাত কাটা পড়ে গাড়ির চাকায়, আর সামনের দাঁত দুটো ভেঙে যায় অজানা রহস্যে। সকলে যখন সেই দুর্ঘটনায় হাই হুতাশ করতে করতে আলাপচারিতায় ব্যস্ত, তখনই ভয়ে ভয়ে বারবার রাহেলা বেগমের পেছন থেকে উকে দিতে থাকে প্রিয়ন্তী, যা চোখ এড়ায়নি ভিডিও গেমস খেলতে ব্যস্ত
ব্যস্ত থাকা সৌহার্দ্যের চোখ দুটো। প্রিয়ন্তী যখন সকলের দিকে এক পলক তাকিয়ে চোখ ঘোরায় তখনই তার চোখাচোখি হয় সৌহার্দ্যের সঙ্গে। সহসাই সৌহার্দ্যের মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে, যার রহস্য প্রিয়ন্তী আজ পর্যন্ত ভেদ করতে পারেনি। আর না ভেদ করতে পেরেছে শাহেদ মিয়াজির সেই বাড়িতে পুনরায় পা না রাখার রহস্য। কি মামুনি, কোথায় হারিয়ে গেলে? বসবে নাকি মামার কুলে? কথাটা কর্ণগহ্বরে পৌঁছাতে ভাবনাচ্যুত হয় প্রিয়ন্তীর। চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পায় লোকটি ভেব মুখে ধীর পায়ে এগিয়ে আসছে তারই দিকে। প্রিয়ন্তী চুপসে যায়, তার চোখ জোড়া গিয়ে ঠেকেছে লোকটির বাঁ হাতে, যেখানে হাত না থাকায় লোকটির নাইটওয়ারের বাঁ হাতা বাতাসে দুলছে। প্রিয়ন্তীর দিকে লোকটি যেই না লোভনীয় দৃষ্টিতে হাত বাড়াবে তখনই সেখানে এসে উপস্থিত হয় শাহানা চৌধুরী। শাহেদ মিয়াজির হাতটাকে প্রিয়ন্তীর দিকে বাড়ানো দেখে ঝাঁঝালো কণ্ঠে বলেন, ডোন্ট ক্রস ইউর লিমিট শাহিদ। দৃষ্টি এবং হাত দুটোই সংযত করো। তুমি ভুলে যেও না, তুমি যার দিকে হাত বাড়াচ্ছ সে আমার পুত্রবধূ। প্রিয়ন্তী চমকে তাকায়। তার মনে হলো কথাগুলো যেন সেদিনের সৌহার্দ্যের বলা কথাগুলোরই অনুরূপ। তবে বাঁকা হাসি ফুটে ওঠে শাহেদ মিয়াজির। সে যেভাবে এগিয়ে গিয়েছিল ঠিক সেভাবেই পিছিয়ে এসে মুখোমুখি দাঁড়ায় শাহানা চৌধুরীর। শাহানা চৌধুরীর মুখের অভিব্যক্তিতে ফুটে রয়েছে কাঠিন্যতা, যা দেখে পুনরায় আরেক দফায় মৃদু হাসে শাহেদ মিয়াজি। বোনের মুখোমুখি দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলেন, বাগ্নের কি কপাল মাইরি, নিজের হাতে গাছ বড় করে ফুল ফল মধু সব একাই খাচ্ছে, আর তার মামা হয়ে আজ পর্যন্ত একটা পাতাও পেলাম না আমি। সে এই জন্যই তো পাতার লোভে বারবার কচি গাছটার দিকে নজর যাচ্ছে। আপা, এক রাতের জন্য গাছটাকে ভাগা দিবি নাকি আমার কাছে? ফলটা না হয় মামা বাগ্নে ভাগাভাগি করে নিব। শাহানা চৌধুরী রক্তচক্ষু দৃষ্টিতে তাকান, যা দেখে পুনরায় বাঁকা হেসে নিজ জায়গায় সোজা হয়ে দাঁড়ায় শাহেদ মিয়াজি। বোনের এমন দৃষ্টির মানে সে জানেন, তবে এই দৃষ্টি তার নিকট অপরিচিত ঠেকছে। একদিন যে বনি তাকে ওই মেয়েটার ঘরে পাঠিয়েছিলেন, আজ সেই মেয়েটার প্রতি তার বোনের এমন হঠাৎ পরিবর্তন তাকে ভাবাচ্ছে, যার দরুন আনমনেই অ্যালকোহলের গ্লাসটায় চুমুক বসিয়ে দৃষ্টি নিক্ষেপ করে প্রিয়ন্তীর দিকে। ঘরে যাও শাহেদ, তোমার নেশা হয়ে গিয়েছে। মালাকে বলছি লেবুর শরবত করে দিবে। আশা করছি খুব জলদি নেশাটা কেটে যাবে। আর যদি নাও কাটি সমস্যা নেই, সেটাকে কিভাবে কাটাতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। শাহেদ মিয়াজির হাসি পেল। তার মনে হলো আজ যে হাসির দিন, না হলে প্রত্যেক কথায় কথায় তার এমন হাসি পাচ্ছে কেন। সে এলোমেলো পায়ে এগিয়ে যেতে থাকেন, সিঁড়ির হাতল ধরে এক পা দুপা করে উপরে উঠতে উঠতে জড়িয়ে যাওয়া কণ্ঠে চেঁচিয়ে বলেন, মালা, আজ কয় তারিখে? আজ কি বিশ্ব হাসি দিবস? যে না আমাকে একটু জানাস তো। যদি হয় তাহলে মাইক ভাড়া করে এলাকাবাসীকে নিয়ে হাসবো। জানিসই তো একা একা হেসে মজা নেই। শাহেদ মিয়াজি চলে যেতেই ভাবলেশীনভাবে ধীর গতিতে এগিয়ে এসে প্রিয়ন্তীর মুখোমুখি সোফাটায় বসে পড়েন শাহানা চৌধুরী। আর চোখে সেন্টার টেবিল থেকে পত্রিকাখানা তুলতে তুলতে দৃষ্টি নিক্ষেপ করেন প্রিয়ন্তীর ব্যান্ডেজে মোড়ানো হাতটার উপর। সেখানে কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থেকে সন্তর্পণে দৃষ্টি ঘুরিয়ে পত্রিকার ভাঁজ খুলতে খুলতে শান্ত কণ্ঠে বলেন, এত দেরি করে আসলে যে? আমি তো ভেবেছিলাম আমি আসার পরপরই চলে আসবে। প্রিয়ন্তী চমকে তাকায়। প্রথমবারের মতো শাহানা চৌধুরীর মুখে তুমি ডাকটা শুনে খানিকটা বিচলিত হয়, তবে নিজেকে স্বাভাবিক রেখে উত্তর দেয়, আমি 2 দিন হসপিটালে ভর্তি ছিলাম, কাল বিকেলেই বাড়ি এসেছি। শাহানা চৌধুরী মৃদু হাসেন, মেলে রাখা পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে বলেন, তা সব জেনে শুনে এসেছো নাকি? সবটা অজানা? প্রিয়ন্তী নড়ে চড়ে বসে। শাহানা চৌধুরীকে দেখা মাত্রই তার সকল মনোবল যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে, তবে সে চাচ্ছে না তার দুর্বলতা প্রকাশ করতে, যার দরুন মুখে কিছুটা কাঠিন্যতা ফুটিয়ে তুলে বলে, হ্যাঁ, জেনেই এসেছি। বিশ্বাস করুন, বাড়ি থেকে বের হওয়ার 1 সেকেন্ড আগেও যদি আমি এই সত্যিটা জানতাম তাহলে কখনোই আসতাম না। কিন্তু পরক্ষণে ভেবে দেখলাম হয়তো আমি আসতাম, আজ না হয় কাল ঠিকই আসতাম। আমার মনে তৈরি হওয়া প্রশ্নগুলোর উত্তরের জন্য যে আমাকে আসতেই হতো। প্রিয়ন্তী থামে, মেকআপটা হালকা উঁচিয়ে
ঢকঢক করে হাতে ধরে রাখা গ্লাসের সম্পূর্ণ পানিটুকু শেষ করে বড় একটা দম টানি। কথাগুলো বলতে বলতে যেন তার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল, গলাটাও শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল ততক্ষণে। সহসাই তার চোখের সামনে ভেসে ওঠে প্রান্তের বলা সেই কথাগুলো, যেখানে সে নির্মমভাবে বর্ণনা করেছিল সকলের আর্তনাদ আর আহাজারির কথা, সাহারা চৌধুরীর হিংস্রতার কথা। কথাগুলো শুনে প্রিয়ন্তী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। মূর্তের ন্যায় বসেছিল গাড়ির নরম গদিটায়। তার মনে হচ্ছিল সে ভুল শুনছে, যার দরুন প্রান্তকে পুনরায় একই প্রশ্ন করতেই প্রান্ত তাকে সেই একই উত্তর দেয়। প্রিয়ন্তীকে নিশ্চুপ থাকতে দেখে প্রান্ত তাকে বারবার জিজ্ঞেস করেছিল সব শোনার পর সে এখানে আসতে চায় কিনা, মুখোমুখি হতে চায় কিনা ওই পাষাণ্ড মহিলার। প্রিয়ন্তী নিষ্পলক তার ব্যান্ডেজে মোড়ানো হাতটার দিকে তাকিয়ে থেকে রূঢ় কণ্ঠে বলে, আমি যেতে চাই, অবশ্যই যেতে চাই। তুমি গাড়ি স্টার্ট দাও। প্রিয়ন্তীর কোনো হেলদোল না দেখে সাহানা চৌধুরী নড়ে চড়ে বসেন, আর চোখে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে হাতের পত্রিকাটা পুনরায় ভাঁজ করে শান্ত কণ্ঠে বলেন, কি জানতে চাও তুমি? সাহানা চৌধুরীর প্রশ্নে প্রথমবারের মতো তার চোখে চোখ রাখে প্রিয়ন্তী। সেখানেই চোখ জোড়া স্থির করে কণ্ঠে তেজ মিশিয়ে নির্ভয়ে সোজাসাপটা প্রশ্ন করে, আমার সাথে কেন এমনটা করলে মামি? তোমার কিসের শত্রুতা আমার সাথে? কি করে পারলে আমার বাবা নামক সবচেয়ে দুর্বল জায়গাটায় হাত দিতে? প্রিয়ন্তীর তেজ দেখে সাহানা চৌধুরী মৃদু হাসেন। আজ পর্যন্ত সে প্রিয়ন্তীকে কারো চোখে চোখ রেখে কথা বলতে দেখেনি, এমনকি তার সামনেও কখনো মাথা তুলে তাকাতে দেখেনি, যার দরুন প্রিয়ন্তীর অগোচরেই মুখে সে হাসিটুকু লুকিয়ে ধীর গলায় বলেন, বাহ, 3 দিনে এত পরিবর্তন, ইমপ্রেসিভ। আচ্ছা শোনো তাহলে, তোর সাথে আমার কখনোই কোনো শত্রুতা ছিল না, বরং আমার সব শত্রুতা ছিল তোর মায়ের সঙ্গে। বলতে পারিস ওয়ান কাইন্ড অফ জেলাসি। তাও আবার কাকে নিয়ে জানিস? তোর মামাকে নিয়ে। সাহানা চৌধুরী থামেন, আর চোখে প্রিয়ন্তীর হাবভাব পর্যবেক্ষণ করতে থাকেন সূক্ষ্ম চোখে, কিন্তু প্রিয়ন্তীর কোনো হেলদোল না দেখে পুনরায় বলতে শুরু করেন, তোর মামাকে প্রথমবারের মতো দেখেছিলাম আমার কলেজ ক্যাম্পাসে। সিনিয়র হিসেবে এসেছিলেন কোনো একটা রাজনৈতিক আলাপে, সাথে তোর বাবাও ছিলেন, বেস্ট ফ্রেন্ড বলে কথা। ব্যাপারটা এমন, দুই দেহ এক আত্মা, মানে তোর মামা যেখানে তোর বাবাও সেখানে। তখন কলেজ প্রাঙ্গণে কয়েকজন ছেলে মিলে একটি মেয়েকে র্যাগিং দিচ্ছিল, সেটা দেখে তড়িঘড়ি ছুটে যায় তোর মামা। মেয়েটিকে নিজের বোনের পরিচয় দিয়ে ওই ছেলেগুলোকে ইচ্ছে মতো মারে, 2-1জনের হাতও ভেঙে দিয়েছিল। মেয়েটিকে স্পর্শ করার দায় আমরা মাঠের মধ্যখানেই বসেছিলাম। ঘটনাটিকে আশেপাশের সকলে ভীত নয়নে দেখলেও ও আমি দেখেছিলাম মুগ্ধ নয়নে। দেখেছিলাম একজন সাহসী যুবকের কাহিনী, যে নারীদের সম্মান করতে জানে, রুখে দাঁড়াতে পারে অন্যায়ের বিরুদ্ধে। সহসাই হুট করেই প্রেমে পড়ে যায় ওই যুবকটির। 10 দিন লাগে শেষমেশ খুঁজে বের করি তার ঠিকানা। 7-5 না ভেবে সকল লাজ শর্মের মাথা খেয়ে বাবার কাছে আবদার বসে বিয়ের। একরোখায় যেদি মেয়েটির কাছে বাবাও এক প্রকার হার মেনে বিয়ের প্রস্তাব পাঠায় তাদের কাছে। দুজনেই উঁচু বংশের হয়, কোনো বাধা বিপত্তি আসেনি বিয়েতে। পাকা দেখা পাকা কথা শেষে 15 দিনের মাথায় বিয়ে হয় আমাদের। বিয়ের পর সব ঠিকঠাক থাকলে একদিন উপলব্ধি করতে পারলাম কিছুই যেন ঠিক নেই। তোর মামাদের তার বোনের প্রতি পাগলামি দেখে আমি প্রতিনিয়ত পড়তাম, যেখানে সারাদিন আমি অপেক্ষা করে থাকতাম তোর মামার জন্য, সেখানে সে বাড়ি ফিরেই পা বাড়াতো তার বোনের রুমে। বোনের সারাদিনের সকল আহ্লাদ আবদার মিটিয়ে তবেই আসতো নিজের রুমে। বোন সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, বোনের কোন জামা পছন্দ, বোনের কোন রং পছন্দ, তার কি চাই, সে কেন কাঁদছে, এসব নিয়ে মেতে থাকতো 3 ভাই। সকাল দুপুর রাত 3জনেই 3 বেলা খাবারের প্লেট হাতে ছোট্ট বোনের পিছু পিছু। এগুলো সব মেনে নিল, মানতে পারিনি আমি 7 মাসের অন্তঃসত্ত্বা। যখন সারাদিনের ক্লান্তিতে যখন স্বামীকে রাতে একটু কাছে চাইতাম, তখন সে পাহাড়ে দিত তার বোনকে। বোন রাত জেগে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকার সময় তাকে নাস্তা তৈরি করে দেওয়া, চা করে দেওয়াই যেন তার মূল উদ্দেশ্য ছিল। এসব সহ্য করতে না পেরে আমি একটা প্ল্যান সাজাই। তোর মামার সবচেয়ে বন্ধুর সাথে তোর মাকে জড়তে থাকি একটু একটু করে। জানতাম বন্ধুর ধোঁকা সে মানতে পারবে না, আর না মানতে পারবে বোনেরই অপরাধ। একটা সময় ঠিক তাই হলো। তোর মা পালিয়ে যাওয়ার সাথে সাথে ভাইরা তার সাথে সম্পর্ক ছিন্ন করলো। ভেবেছিলাম এবার হয়তো তোর মামাকে সম্পূর্ণরূপে পাবো, কিন্তু সেটার হয়নি, বরং সে প্রতিনিয়ত চোখের জল ফেলতো
তার বোনের জন্য। রাতে চুপি চুপি বোনের ঘরে গিয়ে তার বই খাতা হাতটিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। তবে এভাবে একদিন সব স্বাভাবিক হয়ে যায়। তোর মামারাও ভুলতে বসে তার বোনকে। ঠিক তখনই হুট করে হাজির হোস তোরা দুজন, প্রেরণা, আহমেদ আর পিয়ন্তি। সেই মুহূর্তে আমার গায়ে আগুন জ্বলে ওঠে, আর সেই জ্বালাটাই মিটাতাম তোর উপর। কারণ তোর মা তো তখন জড়বস্তু নাই ছিল, উদাসীন ছিল সব কিছুর প্রতি। তোর মা আমার সবচেয়ে বড় ক্ষতিটা করলো কখন জানিস? আত্মহত্যা করে। নিজের সাথে তার মেয়েটাকেও গাঁথিয়ে দিয়ে গেল চৌধুরী নিবাসে। ধীরে ধীরে আমি পুনরায় লক্ষ্য করলাম তোর মায়ের জায়গাটা দখল করছিস তুই। তবে পার্থক্য কোথায় ছিল জানিস? যেখানে তোর মায়ের জন্য দাঁড়াতো 3 জন পুরুষ, সেখানে তোর জন্য দাঁড়িয়েছে 6 জন পুরুষ। একদমই কথাগুলো বলেই দম টানেন শাহানা চৌধুরী। তড়িঘড়ি টেবিল হাতড়িয়ে এক গ্লাস পানি তুলে সেটাকে সাবার করেন এক নিঃশ্বাসে। প্রিয়ন্তীর বুক কাঁপছে। সে প্রশ্নের উত্তর খুঁজতে এসে যেন পুনরায় পড়ে গেল আরেক গোলক ধাঁধায়, যার দরুন শান্ত কণ্ঠে শুধায়, 6 জনকে? শাহানা চৌধুরী কথা রীতি টানেন, গম্ভীর কণ্ঠে বলেন, আপাতত আর কিছু বলতে চাইছি না, তুমি এবার আসতে পারো। প্রিয়ন্তী উঠে দাঁড়ায়। কয়েক কদম এগিয়ে গিয়ে পুনরায় ঘাড় বাঁকিয়ে বলে, মামি বাড়ি ফিরে চলো। আমি বা আমার মা কখনোই তোমার সংসারে ভাগ বসাইনি। তোমার সংসার তোমার অপেক্ষায় আছে। শাহানা চৌধুরী নিগুড় দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর দিকে। এতগুলো কথা বলার পরও প্রিয়ন্তীর থেকে এমন কিছু শুনবে সেটা যেন আশাই করেনি, যার দরুন নির্লিপ্ত কণ্ঠে বলেন, আমাকে আমার বাড়ি যেতে বলার তুমি কে? কি পরিচয় তোমার? প্রিয়ন্তীর ভাবভঙ্গির পরিবর্তন হয় না, বরং কণ্ঠে ফুটে ওঠে আরও দৃঢ়তা। সেই দৃঢ়তা বজায় রেখে শান্ত কণ্ঠে বলে, কিছুক্ষণ আগেই বললে আমি তোমার পুত্রবধূ। আপাতত আমার পরিচয় সেটাই, মিসেস প্রিয়ন্তী মুনাফ চৌধুরী। শাহানা চৌধুরীর মুখে হাসি ফুটে ওঠে। তিনি হয়তো এতক্ষণ এটা শোনার অপেক্ষাতেই ছিলেন। সহসাই তার কানে পুনরাবৃত্তি হয়ে বাজতে থাকে, মিসেস প্রিয়ন্তী মুনাফ চৌধুরী। আর বিড়বিড়িয়ে বলতে থাকেন, দ্য পিওরেস্ট সোল ইন দ্য ওয়ার্ল্ড।